ব্রাজিলের সমর্থকরা নিশ্চয়ই ভয়ানক রকমের হতাশ এবং বাংলাদেশের ঘটনাচক্রে আর্জেন্টিনার সমর্থকরা নিশ্চয়ই খুব উচ্ছ্বসিত যে ব্রাজিল পারে নাই। শুধু পারে নাই তা না, জিততে পারে নাই তা না, তারা ছন্নছাড়া ফুটবল খেলছে। এখন এই হতাশাটা চাইলে আপনি হতাশা হিসাবেও দেখতে পারেন, চাইলে এর ভিতরে অপটিমিস্টিক জিনিসও দেখার সুযোগ আছে। কারণ ব্রাজিল সুনির্দিষ্ট কিছু জায়গায় তাদের ফল্ট হয়েছে, যে কারণে পুরো ব্যাপারটা এলোমেলো মনে হয়েছে। আসলে এমন না যে ব্রাজিল পুরো আউটপ্লেড হয়ে গেছে, বরং আমি বলবো যে মিডফিল্ডের কন্ট্রোল এরকম হারানোর পরেও তারা যে শেষ পর্যন্ত মরক্কোর ওই প্রেসিং সহ্য করে 1-1 নিয়েই ছেড়ে আসছে, এটা ইতিবাচকভাবে নিতে পারে কার্লো। কারণ কার্লোর জন্য এটা ভালো হয়েছে যে মরক্কোর এই পরীক্ষাটা, মরক্কোর এই ছোট দল ভাবেন না, মরক্কোর এই পরীক্ষাটা তারা প্রথম ম্যাচেই দিয়ে ফেলল। ফলে কার্লো আঞ্চলত্তি এখন আবার বড় ম্যাচ পেতে পেতে কিন্তু দেরি আছে, তার আগে সেই জায়গাগুলো ঠিক করে ফেলতে পারে। এটা ব্রাজিলের জন্য একটা সুখবর বরং, যে না, প্রথম ম্যাচেই আমার যা যা ঝামেলা হইতে পারে আমি বুঝে ফেলছি। এখন এটা ঠিক করার ক্ষমতা যদি পৃথিবীতে কারো থেকে থাকে সেটা কার্লো আঞ্চলত্তিরই। ফলে কার্লো আঞ্চলত্তি এখন এই টাইমটা কাজে লাগাবে। ব্রাজিলের জায়গা থেকে সেটা দেখেন। আর আপনি যদি নিউট্রালি ভাবেন, মানে একজন, আপনি ব্রাজিল মরক্কো কাউরে চেনেন না, আর্জেন্টিনারও সমর্থক না, আপনি সেভাবে যদি খেলাটা দেখেন তাহলে আপনার মনে হবে যে মরক্কোর খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফিরে ম্যাচ শেষে চুল ছিঁড়তেছে, যে ভাই কি সুন্দর খেললাম, কত ভালো প্রেস করলাম, খেলা মিডফিল্ড তছনছ করে দিলাম, কিন্তু গোল তো সেরকম পেলাম না, 1-1 নিয়ে মাঠ ছাড়তে হলো। আমাদের তো অন্তত 3-1 হওয়া উচিত ছিল, কই আমরা এতগুলো শট করেও গোল পেলাম না। ফলে আফসোসটা মরক্কোর বেশি। আমি ব্রাজিলের এই অপটিমিজম, মরক্কোর আফসোস, দুটো নিয়ে অল্প অল্প কথা বলবো, কিন্তু একটু বেশি কথা বলবো আরেকটা জিনিস নিয়ে শেষে। সেটা হচ্ছে এই যে মরক্কো 7 নম্বর দল হয়ে উঠল। মরক্কো এবার বিশ্বকাপের এক ধরনের ডার্ক হর্স কন্টেন্ডারও বটে। এই যে একটা প্যারাডাইম শিফট হলো, 2022-এর আগ পর্যন্ত আমরা আফ্রিকান টিমগুলোকে দেখছি দুটো কাজ করতে, এক হচ্ছে সারপ্রাইজ দিতে মাঝে মাঝে, আর হচ্ছে নেচে গিয়ে বিনোদন দিতে। কিন্তু সেখানে এখন আফ্রিকান একটা টিম বিশ্বকাপ জিততে আসছে, অন্তত তাদের জায়গা থেকে যদি ভাবেন বিশ্বকাপ জিততে আসছে। আমরাও এটা বলতে পারতেছি না যে মরক্কো ফাইনালে যাবে না, ওরকম লিখে দেওয়া সম্ভব না। এই প্যারাডাইম শিফটটা কিভাবে হলো সেই জিনিসটা একটু আলোচনা করব। প্রথমে একটু ব্রাজিলের কথা আদৌ বলে, কি আপনি ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে খেলা দেখলে আপনার মনে হবে কিচ্ছুই ফাংশন করে নাই। ভিনির একটা ওই নোহার গোল ছাড়া কিচ্ছু ফাংশন করে নাই। আসলে ব্যাপারটা এত নিষ্ঠুরও না, এত নেগেটিভও না। ফাংশন করে নাই আসলে মিডফিল্ড, ফাংশন করে নাই আসলে ডান পাশ, এই দুটো জিনিস ফাংশন করে নাই। এছাড়া বাকিগুলো তো আসলে ফাংশন করতে পারবে না, বাকিগুলো এমন না যে কেউ উইথড্রয়াল হয়ে গেছে। মানে একজন কোচের জন্য দল গোছানোর সমস্যাটা হয় কোথায়, যখন দেখে উইথড্রয়াল সিনড্রোম হয়েছে, যে কেউই খেলতে চাচ্ছে না, খেলতেছে না। কিন্তু এখানে তা তো হয় না, বাকিরা তো জান প্রাণ দিয়ে ম্যাচটা ঠেকায় রাখছে। ম্যাচটা একসময় ব্রাজিলের দায়িত্বটাই হলো যে কোনো মূল্যে ঠেকায় রাখো। ওরা এক এক ওরা একে লিড নিছে, ভিনি একটা ওই এই পার্সোনাল ব্রিলিয়ান্সের গোল করে ফেলছে, এখন এটা ঠেকায় রাখো। সেই ঠেকানোর কাজটা করাও কিন্তু যথেষ্ট কঠিন ছিল মরক্কোর মতো একটা প্রেসিং এবং ফিজিক্যাল টিমের এগেনস্টে, খুবই কঠিন ছিল। সে কাজটা তো তারা সাকসেসফুলি করছে। আপনি কয়েনের ওই সাইডটা যদি দেখেন, যে ম্যাচের ওই সিচুয়েশনে ব্রাজিলের ওটাই চ্যালেঞ্জ ছিল। ওই সময় তারা বিশ্বকাপ জিততে হবে ওইটা মাথায় নিয়ে খেলা দরকার নাই, ওই সময় তাদেরকে ম্যাচ ঠেকাইতে হবে, সেটা তারা সাকসেসফুলি পারছে। এখন কথা হচ্ছে যে এটা করতে তো তা ব্রাজিল কখনো বিশ্বকাপে আসে না যে আমাদের ম্যাচ ঠেকাইতে হবে। তো ওই গ্রুপ রাউন্ডের 3টা ম্যাচ ঠেকায় ভালো খেলছি বলে চলে আসবো, তারা চিরকাল বিশ্বকাপ আসে ট্রফি নিতে। হ্যাঁ, গত লম্বা সময় যেতে না, কিন্তু কখনোই ওই বিউটিটা বা পটেনশিয়ালটাও নাই বলে মনে হয় নাই। এবার যেরকম শুরুতেই একটা ধাক্কা লাগলো যে কিছুই তো নাই, সেটাও না। তাহলে এই জায়গা থেকে বেরোনোর কোনো উপায় নেই। ওই যে বললাম, যদি যদি উপায় থাকে সেটা কার্লোর হাতে আছে, এবং আই থিঙ্ক যে সেটা সম্ভব। সেটা আপনি দেখবেন যে দানিলো মাঠে নামার পর থেকে মিডফিল্ডের দখলটা তারা ফিরে পাইছে, প্লে মেকিং করতে পারতেছে, প্রেসিংয়ে ওরকম উড়ে যাচ্ছে না। এই জিনিসটা কার্লোকে নিশ্চয়ই নতুন ভাবনা যোগাবে। হ্যাঁ, ওই যে ওয়েসলি সম্ভবত ছেলেটা, তাই না, ডান পাশে ফুলব্যাকে যে ছেলেটা খেলতো, ওই ছেলেটার ইনজুরি কার্লো আনচেলত্তি কাটায় উঠবেন যে কিভাবে,
এটা একটা বিরাট প্রশ্ন হয়ে থাকবে। আর ডান সাইডটা যেটা মুশকিল হয়েছে যে রাফিনহার খেলার যে ধরন, রাফিনহা বার্সেলোনায় হচ্ছে ফুল ব্যাকের কাছ থেকে প্রচুর সাপোর্ট পেয়ে অভ্যস্ত। বার্সেলোনার খেলার স্টাইলই তাই যে ফুল ব্যাকরা এটাকে অংশ নেবে। আর কার্লোর স্টাইল হচ্ছে ফুল ব্যাক অনেক বেশি ডিফেন্সিভ থাকবে। এটা কার্লোর আবার ইনহেরিটেন্ট স্টাইল। আবার একই সঙ্গে এখানে ফুল ব্যাকের ওই অ্যাবিলিটিও নাই। এরা কেউ ওই স্ট্যান্ডার্ডেরও না। ফলে কার্লো চাইলেও যে না ফুল ব্যাককে দিয়ে রাফিনাদের খুব হেল্প করানো সেটা করতে পারতেছেন না। ফলে মিডফিল্ড ফাংশন না করায় রাফিনাও ফাংশন করতেছে না। মানে রাফিনার তো কোনো সোর্স নাই, মিডফিল্ড থেকেও বল পাচ্ছে না, ডান পাশ থেকে যে ফুল ব্যাক থেকে সে পেয়ে অভ্যস্ত সেখান থেকেও পাচ্ছে না। রাফিনহার নিষ্প্রভতা, আমি বলবো না যে উইথড্রয়াল বা খারাপ খেলছে, সে তো নীরব ছিল। সে তো বল যখনই পাইছে তখনই ডেড বল পাইছে। এই অবস্থায় আসলে রাফিনার তেমন কিছু করারও ছিল না। ওকে, রাফিনাও খুব ছিল না, খুব হতাশ করছে হচ্ছে ক্যাসেমিরো আর পাকুইতো। ক্যাসিমিরো যদি তার তো প্রাণভোমরা হওয়ার কথা এই সিস্টেমে। কার্লো যে সিস্টেমে টিম সাজাইছেন তাতে তার প্রাণভোমরা হওয়ার কথা। এটা ঠিক যে সেই ২০২২-এর ক্যাসিমিরোকে এখন আশা করাও কঠিন। কিন্তু ওই জায়গাটায় খেলতে হলে তো এটা কার্লো আনচেলত্তির জন্য আসলে বিরাট দুশ্চিন্তার ব্যাপার হয়ে গেল যে ক্যাসিমিরো যদি একেবারে এরকম নিষ্প্রভ থাকে। এটা একটা সমস্যা। আবার পাকুইতো তো একটা ক্রিয়েটিভিটি দিয়ে ওই অভাবটা পূরণ করে ফেলার কথা, সেটাও সে একদম পারে নাই। ফলে এই ২ জনকে নিয়ে নিশ্চয়ই আমি বলব যে এই ৩ টা জায়গা নিয়ে ডান পাশে ফুলব্যাক, পাকুইতো আর কাসিমেরো। এটা নিয়ে যদি কাজ করেন কার্লো, যেটা আমাদের যে কাউরে তুড়ি দিয়ে গিলে ফেলার ক্ষমতা এই লোকটার আছে, সেটা তিনি নিশ্চয়ই কিছু করবেন। করলে বরং ব্রাজিলের জন্য সুবিধা হলো যে মরক্কোর সঙ্গে তারা ১ম ধাক্কাটা খেলো। মানে ১-১ ড্র তো ব্রাজিলের জন্য যেকোনো অবস্থায় ধাক্কা। সেই ধাক্কাটা খাওয়াতে সুবিধা যেটা হলো যে আগামী কয়েকটা ম্যাচ তারা একটা রিল্যাক্স করার সুবিধা পাবে। রিল্যাক্স মানে টিম গোছানোর সুবিধা পাবে। বুঝে ফেললো যে টপ একটা টিমের মুখোমুখি হলে কী করতে হবে। এই সুযোগ কিন্তু এবার এই ৪৮ দলের বিশ্বকাপে আর কেউ পাচ্ছে না। একমাত্র ব্রাজিলই পেল। ৬ নাম্বার আর ৭ নাম্বার র‍্যাংকিং দল একই গ্রুপে। মরক্কো এবং ব্রাজিল। আপনারা মরক্কো ভাবতেছেন যে অনেক ছোট দল আর ব্রাজিল অনেক বড় দল। এখন আর ডিফারেন্স ওরকম নাই। ৬ আর ৭ দুটো দল। ফলে দুটো বড় দল। এরা মুখোমুখি হয়েছে ফার্স্ট রাউন্ডে। এটা তো প্রাপ্তি একটা। সেখানে রেজাল্ট যাই আসুক। এখন তার সামনে সুযোগ আছে, ধরেন আর্জেন্টিনার ক্ষেত্রে কি হতে পারে? আলজেরিয়া, অমুক তমুক সবগুলো ম্যাচ তার মানে কোনো রকম পরীক্ষা না দিয়ে সে পাস করে যেতে থাকবে। যখনই বড় দলের মুখোমুখি হবে তখনই বের হয়ে আসবে যে না প্যালাসিওস ফাংশন করতেছে না, ডিপল ফাংশন করতেছে না, অমুক তমুক, বিপদ। তখন তো আর বিপদ কাটানোর টাইম নেই। কিন্তু এরা তো সেই পরীক্ষাটা শুরুতে দিয়ে ফেললো। এখন যদি এমন হতো হাইতি-মাইতি এসবের সঙ্গে খেলে ৩-০, ৪-০ তে ব্রাজিল বেরোয় যাচ্ছে। আল্টিমেটলি কোয়ার্টার ফাইনালে গিয়ে মরক্কো হারায় দিল। হতে পারত। তার উল্টোটা হয় বরং ব্রাজিলের জন্য ভালো হয়েছে। বিশ্বাস করেন ব্রাজিল যদি লং রান দেয় এই বিশ্বকাপে, তাহলে তার জন্য এই মরক্কো ম্যাচটার বিরাট একটা প্রভাব থাকবে। বিরাট একটা প্রভাব থাকবে। এবার মরক্কোর দিক থেকে আপনি দেখেন, ওই যেটা বললাম শুরুতেই যে মরক্কোর খেলোয়াড়দের ড্রেসিং রুমে নিজেদের চুল ছেঁড়ার কথা। শুধু ১ম ৩০ মিনিটে আমি দেখলাম তারা ১১-১২টা শট করছে। যেটা সম্ভবত ব্রাজিলের এগেইনস্টে এর আগে কেউ কোনোদিন করে দেখাইতে পারে নাই। মানে এই টিমটা যে কি পরিমাণে প্রেস করছে, মিডফিল্ড তছনছ করে দিছে। লাতিন দলগুলো তো খেলেই মূলত মিডফিল্ডের ভরসায়। সেই মিডফিল্ডকে নাই করে দিছে এই মরক্কোর খেলোয়াড়রা। একটা বাচ্চা ছেলে আয়ুব, ও পর্যন্ত যদিও সোফা স্কোর রেটিং অত বেশি না, কিন্তু ওর যেহেতু কয়েকটা মুভ আমি দেখছি, আমি মুগ্ধ হয়ে গেছি। কি অসাধারণ খেলছে। ব্রাহিম ডায়াস যেরকম খেলার সেরকমই খেলছে। সাবরি তো দুর্দান্ত, দুর্দান্ত। সব মিলে ওদের ফরওয়ার্ড মিডফিল্ড দুর্দান্ত ফাংশনাল ছিল। হাকিমিও তার পজিশনে সুন্দর খেলছেন। মানে সব মিলে মরক্কো দেখায় দিছে যে ২২-এর সেমিফাইনালটা কোনো দুর্ঘটনা ছিল না। তারা বরং আফসোস করছে যে আমরা ডমিনেট করেও ম্যাচটা জিততে পারি নাই। জেতা উচিত ছিল। মরক্কোর জায়গা থেকে আপনি যদি দেখেন এই ম্যাচ তাদের না জেতার একমাত্র কারণ তাদের ক্লিনিক্যাল ফিনিশিং ছিল না। ক্লিনিক্যাল ফিনিশিং যদি হতো তাহলে অন্তত ব্যবধানটা ৩-১ বা ২-১ হওয়া উচিত ছিল। সেটা না হওয়া তাদের জন্য বিরাট আফসোস, বিরাট আফসোস। এখন এই আফসোস করাটা আবার একটা আইকনিক ব্যাপারও বটে। যে আজকে ধরেন মরক্কোর মতো একটা দেশ, তারা গত বিশ্বকাপের সেমিফাইনাল খেললো, এবার বিশ্বকাপের ১ম ম্যাচে ব্রাজিলকে হারাতে না পেরে আফসোস করতেছে।
এই জিনিস আপনি 10 বছর আগে কল্পনা করতে পারতেন? 10 বছর আগে আফ্রিকান কোনো দলের এই ফিফা বিশ্বকাপে ভূমিকাটা কী ছিল? ভূমিকা ছিল যে নাইজেরিয়ানদের মতো এসে নাচা গাওয়া খেলার মধ্যে। বিচিত্র পোশাক পরে, বিচিত্র বাহারি চুল-টুল নিয়ে গ্যালারিতে ওদের সমর্থকরা হইচই করবে। ওটা একটা বিনোদন। আফ্রিকানদের ভূমিকা ছিল এটাই। অংশগ্রহণ করা। এছাড়া একটু আপসেট ঘটানো ১টা-২টো। ওই সেনেগাল কাণ্ড, ওই ১টা-২টো হঠাৎ করে এরকম ঘটে যাওয়া। কখনোই কোনো আফ্রিকান দল এটা বলে আসতে পারে নাই যে, "ওকে আমারে তোমরা টপ ফেভারিট বলতেছো না, কিন্তু আমি কিন্তু বিশ্বকাপ জয়ের জন্য যাচ্ছি।" এবার মরক্কো সেজন্য আসছে। এরকম কিন্তু আফ্রিকার দলগুলোর উন্নতি আপনি একদম চোখে দেখতে পাবেন। সেনেগালের উন্নতি হচ্ছে, কয়েকটা দলের উন্নতি হচ্ছে। এই উন্নতিটা হওয়াটা একটা প্যারাডাইম শিফট। পৃথিবী জুড়ে একটা, পৃথিবী না আফ্রিকা জুড়ে একটা প্যারাডাইম শিফট চলতেছে। সেটা প্রায় ১০-১২ বছর ধরে শুরু হয়েছে। আগে যেটা হতো, আফ্রিকান বিলিয়ন্স নিয়ে তো নিশ্চয়ই আমাদের কারো কোনো সন্দেহ নাই। এই আফ্রিকা থেকে জর্জ উইয়া আসছেন, এতো আসছেন, তারপরে দিদিয়ের দ্রগবা আসছেন। জাস্ট ৩ টা নাম মাথায় আসলো। যে যারা পৃথিবী জয় করে ফেলছেন। কত আফ্রিকান তারকা, আফ্রিকান দেশের হয়ে খেলা তারকাই ইউরোপ জয় করছে না? এটাও মূল ব্যাপার না। মূল ব্যাপার যদি আপনি তাকান ফ্রান্সের মতো দলগুলোর দিকে বা ইংল্যান্ডের মতো দলগুলোর দিকে, দেখবেন যে এদের ফ্রান্সের তো প্রায় শতভাগ, ইংল্যান্ডেরও বেশ অংশ, স্পেনেরও বেশ অংশ। স্পেনে এখন সেটা কমে আসছে। বিভিন্ন ইউরোপিয়ান দলে আফ্রিকান ইনপুটটা আপনি দেখবেন। আপনি যদি ফ্রান্স থেকে আফ্রিকান ইনপুট তুলে নেন, তাহলে ফ্রান্স পাড়ার দল হয়ে যাবে। ফ্রান্স এসে আমাদের ফরাসগঞ্জের সঙ্গে গোল খাবে। আমি এটা ফ্রান্সকে ছোট করার জন্য বলতেছি না। ফ্রান্স দলের সবগুলো বড় খেলোয়াড় তো আফ্রিকান। আফ্রিকান অরিজিনের। হ্যাঁ, এদের জন্ম ফ্রান্সে, স্পেনে এসব জায়গায়। কিন্তু রিয়েলিটি হচ্ছে এরা কখনোই অরিজিনে খেলতো না। এখন এই যে জন্ম দিয়েই যদি আপনি বলেন যে ওর উপরে রাইট একমাত্র ফ্রান্সের, তাহলে তো আসলে আজকের দিনে আর্জেন্টিনা, ব্রাজিলেরও অনেক খেলোয়াড় থাকবে না। আর্জেন্টিনারও এই জেনারেশনে বোধহয় ৩ টা খেলোয়াড় যাদের জন্ম আর্জেন্টিনার না। মানে এখন লাতিন দলগুলোরও ওই দিন নাই যে, "না ও তো আমার এখানে জন্মাইছিল, ইউরোপে গিয়ে খেলছে।" তা না, এবং তা আরো দ্রুত এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে মানে বদলে যাবে সিনারিওটা। কারণ এসব দেশের ফুটবলিং ফ্যামিলিগুলো সেটেল করতেছে ইউরোপে। তাদের বাচ্চারা জন্মাবে কোথায়? ইউরোপেই জন্মাবে। কিন্তু খেলবে গিয়ে নিজের দেশের হয়ে। এই নিজের দেশে খেলাটা আফ্রিকানদের ভিতরে প্রায় ছিল না বললেই চলে। সেটার জন্য আফ্রিকান খেলোয়াড়দের দায় না। দায় হচ্ছে ২টো জিনিসের। একটা হচ্ছে আফ্রিকান রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতা আর ফেডারেশনগুলার মানে যাচ্ছে তাই ধরনের অ্যামেচার আচরণ। মানে প্রত্যেকটাই একটা বিএফএফ, প্রত্যেকটাই একটা বিএফএফ। এরকম অবস্থা ছিল ওখানে। রাজনৈতিক অস্থিরতা পুরোটা কেটে গেছে তা না, আফ্রিকার এখনো বিভিন্ন অংশে প্রচণ্ড রাজনৈতিক সংঘাত, গৃহযুদ্ধ এগুলো চলে। কিন্তু অনেকগুলো দেশ বেশ অনেকদিন ধরেই তারা একটা স্টেবল পলিটিক্যাল পরিস্থিতি তৈরি করতে পারছে। এখন পলিটিক্স স্টেবল হলে তখন আপনি এন্টারটেইনমেন্টের এই জায়গাগুলোতে হাত দিতে পারেন। ওসব দেশের ফেডারেশনও এখন সুদূর মেয়াদী বিভিন্ন পরিকল্পনা করতে পারছে। তার জন্য আমাদের সামনে সবচেয়ে ভালো উদাহরণই এই মরক্কো। মরক্কোর ফেডারেশন যেমন এখন খুব গোছানো পরিকল্পনা করে, তারা ৪ বছর মেয়াদি পরিকল্পনা করে, হুটহাট করে কোচ বদলায় না। আফ্রিকানদের সবচেয়ে বাজে ব্যাপার যেটা ছিল, ৩ মাস পরে কোচ নাই। একমাত্র সেনেগাল লম্বা সময় কোচ কন্টিনিউ করছে। এছাড়া আফ্রিকানদের খুব দ্রুত কোচ বদলায় ফেলত। ৩ মাস, ৪ মাস, ৫ মাস। যদিও মরক্কোর বর্তমান কোচ অল্প কিছুদিন আগে জয়েন করছেন, কিন্তু এর আগে দীর্ঘকাল এই টিমটাকে সার্ভিস দিয়ে গেছেন। এই চেঞ্জ তো একসময় হবেই, কিন্তু তার মানে এই না যে প্রতি মাসে চেঞ্জ করতে হবে। মরক্কো এই ফেডারেশন আরও করে, সেটা হচ্ছে আফ্রিকার তাদের অরিজিন ফুটবলারদের স্কাউটিং করে ইউরোপ জুড়ে। ছোটবেলায় কনভিন্স করে ফেলে। আপনি যদি এই যে আইয়ুব ছেলেটার কথা ভাবেন, ওর নামের যে অংশটা প্রচলিত ওই অংশটা আমি মনে করতে পারতেছি না। আইয়ুব যে বাচ্চা ছেলেটা একটু ওই চুল আকর্ষণীয় একটু চুল। আইয়ুব ছেলেটাকে ফ্রান্স কিন্তু তাদের নজরে রাখছিল। এবং ফ্রান্সে যতদূর শোনা যায় জিদান সরাসরি ফ্রান্স ফেডারেশনকে বলছিলেন যে আইয়ুবকে মিস করো না। কিন্তু আইয়ুবকে ওরা বাচ্চা বয়সে কনভিন্স করে ফেলছে যে আইয়ুব তোমার বাড়ি কিন্তু মরক্কোতে। তোমার মরক্কোতে খেলতে হবে।
বা হাকিমি, সাবরি, ইব্রাহিম দাস, এদের কথা আপনি যদি ভাবেন, এরা কেউ কখনো এমন না যে একেবারে কখনোই ইউরোপিয়ান দলে চান্স পাবো না। হ্যাঁ, একটা সময় বুঝছে যে কম্পিটিশনের যে লেভেল, তাতে হয়তো স্পেন আমাকে মূল দলে আর ডাকবে না। এরা সবাই কিন্তু স্পেন বয়সভিত্তিক দলে খেলছে, কিন্তু মূল দলে চান্স পাওয়া কঠিন। ডাকবে না তা না, কঠিন। সেখানে যেহেতু আমার ফেডারেশন অনেক গোছালো, স্ট্রাকচার অনেক সুন্দর হয়েছে, অনেক প্রযুক্তিগত সুবিধা বাড়ছে, প্র্যাকটিস অমুক তমুক, কোচ নিয়ে খামখেয়ালি করে না, তারা সুদূর প্রসারী পরিকল্পনা দেখায়। তারা এসে বলে যে এই যে আয়ুব, তুমি আয়ুবের বাবাকে নিয়ে বসে বলে যে আয়ুব, তুমি আগামী 10 বছরে এই জায়গায় থাকতে পারো, তুমি, এই হচ্ছে আমাদের আগামী 10 বছরের পরিকল্পনা। হ্যাঁ, আয়ুবের বাবা বা এজেন্ট বসে দেখে যে তাই তো, মানে ও এখানে থাকবে ফ্রান্সে, ফ্রান্সের থেকে ওর 10 বছরের পরিকল্পনা যা, এটাতে তো খুব একটা ডিফারেন্স নাই। এখানে তারা তখন অরিজিনে যাওয়ার দুটো মারাত্মক অনুপ্রেরণা পায়। একটা তো আছে ভাই, অরিজিন ইজ অরিজিন, এটা মানে কোনো যুক্তি দিয়ে আপনি বুঝতে পারবেন না, বুকের ভিতর ছল্লাদ করে ওঠে। এটা আপনি জামাল ভাইয়ের সঙ্গে কথা বললে বা হামজার সঙ্গে কথা বললে বা সমিতের সঙ্গে কথা বললে টের পাবেন যে ওদের বুকের ভিতর ছল্লাদ করে ওঠে যখন ওই অফারটা আসে, যে বাবার মুখে কত শুনছি, এই সেই মরক্কো, এই জায়গার প্রান্তরে আমার দাদা বা দাদার বাবা ঘুরে বেড়াতেন, ওই ব্যাপারটা তার ডিএনএতে জন্মন করে ওঠে। ফলে ওটা একটা বিরাট টান, ওই টান এড়ানো খুব কঠিন, খুব কঠিন রে ভাই, খুব কঠিন। যদি আজ থেকে 50 বছর পরের কোনো প্রজন্মকেও এসে আফ্রিকান কোনো দেশ থেকে ওই অফারটা দেয়, সে উড়াতে পারবে না। তার ডিএনএ বলবে শোনো, কথাটা শোনো। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, একটু বস্তুগত স্বার্থের একটা ব্যাপার। ধরেন এই ব্রাহিম দাস বা হাকিমি, ওনরা যদি স্পেনের হয়ে খেলতেন, কি হতো? স্পেনের হয়ে খেললে ওনরা ওয়ান অফ দ্য স্টার, তাই না? স্পেন বা ফ্রান্সের হয়ে যারা খেলতেছে তারা ওয়ান অফ দ্য স্টার। এমবাপ্পে দা বা ডেম্বেলে কজন হবে? সবাই তো হবে না। ফলে যদি এমবাপ্পে হয়ও, এমবাপ্পে হ্যাঁ, এমবাপ্পে তো সম্ভবত সর্বকালের সেরাদের তালিকায় নাম থাকবে। ডেম্বেলের কি তা হবে? ডেম্বেলে কি ফরাসি ইতিহাসের সর্বকালের সেরা নায়ক হয়ে থাকবে? সে কি জিদানরে অতিক্রম করতে পারবে? সে কি প্লাতিনিরে অতিক্রম করতে পারবে? সে কি ইভেন এমবাপ্পেরেও অতিক্রম করতে পারবে? পারবে না। কিন্তু যদি এই স্ট্যাটাসের একটা খেলোয়াড় আফ্রিকান দেশ, সেখানে সব সুযোগ সুবিধা আছে, তাদের মহাপরিকল্পনা আছে, সেখানে ফিরে যায়, তাহলে সে কি হবে? সেটা আপনি মিশরে তাকালে বুঝতে পারবেন। যে সালা যদি চাইতো ইউরোপের যে কোনো দেশের হয়ে খেলতে পারত। সালা মিশরে ফিরে গিয়ে ফারাও হয়ে গেছে। সালা মিশরের প্রতীক। আপনাদের আগেও বলছি যে মিশরে ভোট হয়েছে, প্রেসিডেন্ট ভোট, সালার প্রশ্নই আসে না সেখানে অংশ নেওয়ার। সালার নামও ব্যালট পেপারে ছিল না, দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাইছে সালা। লোকেরা সবার নাম কাটে দিয়ে হাতে সালার নাম লেখা দিয়ে আসছে। বিশ্বাস করেন এই ঘটনা ঘটছে। তাহলে সালার আইকনশিপ কোথায় গেছে? এখন এই ব্রাহিম দাসদের সামনে ওইটা একটা বড় অনুপ্রেরণা, যে আমরা দেশে ফিরে যাওয়া মানে আমরা শুধু সাধারণ ফুটবল খেলতে যাচ্ছি না, আমরা ওখানে আইকন হতে যাচ্ছি। আমরা ওখানে গিয়ে যা করব, ওইটা আমরা সেলিব্রেটেড হব ইতিহাস জুড়ে, একদিনের জন্য না। আমার একটা গোল একদিন সেলিব্রেটেড হবে না, ওটা সারাটা ইতিহাস জুড়ে সেলিব্রেটেড হবে। আপনি এটা হামজাকে দেখলে বোঝেন, হামজা যে সেলিব্রেশন এখানে পাচ্ছে বা পায়, বা ইতিহাসে তার যে নামটা যেভাবে লেখা থাকবে, এটা নিশ্চয়ই সে কল্পনা করে আসে নাই। কিন্তু এখন তো বুঝতেছে নতুন জেনারেশন যে এই যে অরিজিনে ফিরে গেলে কি বিশাল একটা পাওয়া যায়। এই জিনিসটা অনেকগুলো দেশের হচ্ছে। মরক্কো সবচেয়ে বেশি ইমপ্লিমেন্ট করতে পারছে, সেনেগাল পারতেছে, আরও কয়েকটা দেশের হচ্ছে। ক্যামেরুন অনেকটা চেষ্টা করতেছে, ঘানা বেশ গোছায় আছে। এখন আমি সেই দিনটার খুব অপেক্ষা আছে, যে দিনটায় আমি দেখব যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 30-এর ভিতরে 5-7টা আফ্রিকান দল আছে। 10-এর ভিতরে শুধু মরক্কো থাকবে না, 10-এর ভিতরে 2-3টা আফ্রিকান দল আছে। এবং অন্তত দুটো দল আমরা বলবো যে টপ ফেভারিট যে 6টা দলের তালিকা করব, ওর ভিতরে দুটো আফ্রিকান দলের নাম আমরা বলবো। এই দিনটা খুব দ্রুত দেখতে চাই আমি। সেটা সম্ভব। কারণ ওই যে বললাম, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কথা যদি বলেন, তাহলে ইউরোপ লাতিন আমেরিকার চেয়ে তারা খুব একটা পিছায় নেই। আমি বরং বলবো যে লাতিন আমেরিকা, তারপরে আফ্রিকা, তারপরে ইউরোপ।
যদি আপনি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ওয়ার্ল্ড ফুটবলে কে সবচেয়ে বেশি সাপ্লাই দিচ্ছে, কোন এথনিক অরিজিন থেকে বেশি আসছে, তাহলে দেখবেন আফ্রিকান এথনিক অরিজিন থেকেই বেশি আসছে। সেটা সেই আমলের ইউসোবিয় থেকে শুরু করে অনেকেই, সবই আফ্রিকান অরিজিন। আফ্রিকান অরিজিনরা যে পরিমাণে ফুটবলকে দিছে সে তুলনায় কিচ্ছু পায় নাই আফ্রিকা। আফ্রিকা শুধু ফুটবলকে দিয়েই গেল। জর্জ উইয়ারে দিল, এতোরে দিল, দ্রগবারে দিল, কত কি দিল এই ফুটবল বিশ্বকে। কিছু কি পাইছে? পায় নাই, কিচ্ছু পায় নাই। আফ্রিকান দেশগুলা কিচ্ছু পায় নাই। এই আফকন জেতাটা তো ঘটনা না। একবার ফিফা বিশ্বকাপ, এই বয়সভিত্তিক বিশ্বকাপ জিতলো ঘানা। এছাড়া এই মহাদেশটার কোনো দেশ তাদের যে দেওয়া পৃথিবীরে সেই তুলনায় পায় নাই। এবং সবচেয়ে ডিজার্ভিং যে লোকগুলো সেগুলো হচ্ছে আফ্রিকান সমর্থকরা। এই আফ্রিকান সমর্থকরা হচ্ছে পৃথিবীর ফুটবলের প্রাণ। সারা পৃথিবীর ফুটবলের সবচেয়ে বড় প্রাণ শক্তি জমা হয়ে থাকে হচ্ছে আফ্রিকায়। যখনই কোনো গ্লোবাল ইভেন্ট হয় তখন এরা সবচেয়ে লড়াই করে লাতিনদের সঙ্গে। এত লড়াই করে লাতিনদের হারায় দেয়। মানে যে রং, যে বৈচিত্র্য, যে এনার্জি এদের, এবং নিজের দলের ব্যর্থতা জেনেও এরা যেভাবে সমর্থন করে, দে ডিজার্ভ মোর, দে ডিজার্ভ মেনি থিং। সেই ডিজার্ভটা ফিরায় দেওয়ার সময় আসছে। আমরা ফিরায় দেওয়ার কেউ না। আমরা তো আফ্রিকাকে করুণা করব না, যে না আফ্রিকাকে আমরা করুণা করে ওদেরকে উন্নত করে দিই, না, ওইটা করার দায়িত্ব আমাদের না। ওইটা করুণার অপেক্ষায় আফ্রিকা নাইও, কারণ তাদের মূল জিনিসটা তো আছেই। তারা কারা করুণার অপেক্ষায় বসে নাই, সেটা হচ্ছে বিলিয়ান্স। এখন তাদের রাষ্ট্র এবং ফেডারেশনগুলোকে শক্ত হতে হবে, তাদের ওই দায়িত্বটা নিতে হবে যে আমাদের ফিরায় আনার সময় হয়ে গেছে। মরক্কো উদাহরণ তৈরি করে ফেলছে যে যদি আমরা স্ট্রাকচার্ড প্ল্যান্ড ওয়েতে আগাই তাহলে আমরা গ্লোবাল পাওয়ার হতে পারি। আমাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স শুধু কথার কথা না, শুধু রোমান্টিসিজম না, এটা দিয়ে বিশ্বজয় আসলেই করা সম্ভব। এটা বাকি দেশগুলো উপলব্ধি করতে পারলে খুব দ্রুত ওরকম একটা পরিস্থিতি তৈরি হবে যখন আপনি ফেভারিটের তালিকা করতে বসলে আফ্রিকান দুটো দলের নাম লিখতেই হবে, নো ডার্ক হর্স, একেবারে রিয়েল কন্টেন্ডার হিসাবে লিখতে হবে। আমি এই চিত্রটা বদলাতে দেখতে চাই যে ফেভারিটের তালিকায় ইউরোপ, লাতিন আমেরিকার বাইরে কারো নাম লিখতে পারবো না, এই চিত্রটা জীবদ্দশায় বদলাতে দেখতে চাই। জীবদ্দশা হবে কিনা আরেকটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে আফ্রিকায় শক্তিশালী লিগ দেখতে চাই, লাতিন আমেরিকায় শক্তিশালী লিগ দেখতে চাই, এশিয়ায় শক্তিশালী লিগ দেখতে চাই, যেখানে সত্যি মানুষ ফুটবলের টানে আসবে, ইউরোপ ছেড়ে আসবে। লাতিন আমেরিকার ফুটবলাররা আফ্রিকান লিগে খেলতে যাবে যে ওখানে গেলে বেটার ফুটবল, বেটার টাকা পাওয়া যায়, এই আকর্ষণে যাবে। তাহলে সারা পৃথিবীর ঋণ শোধ হবে। এই যে আফ্রিকা, লাতিন আমেরিকা সারা পৃথিবীর ফুটবলকে দিয়ে যাচ্ছে, আলটিমেটলি ওদের ফুটবলটারে আমরা কেড়ে নিয়ে আসতেছি। ওরা কষ্ট করে ফুটবল বানাচ্ছে, ওদের এথনিক অরিজিন থেকে এত ফুটবল উঠে আসতেছে, আর সেখান থেকে মুহূর্তের মধ্যে সব ফুটবল কেড়ে নিয়ে আমরা ইউরোপে জমা করতেছি। সেটার সব লাভ, সব ক্রিমটুকু ইউরোপ ভোগ করে যাচ্ছে। এটা চলতে পারে না। আমি সেই দিন হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু ওই দিনটার প্রার্থনা করব যে যেদিন লাতিন আমেরিকা বা আফ্রিকার ফুটবল লিগ ওরকম জায়গায় যাবে যখন ইউরোপিয়ান ফুটবল ছেড়ে ইউরোপের খেলোয়াড়রা, স্প্যানিশ একটা ছেলে পাড়ি জমাবে মরক্কোতে মরক্কান লিগ খেলার জন্য। কেন? মরক্কান লিগ খেলে একটু বেশি টাকা পাওয়া যাবে, বেটার এক্সপোজার পাওয়া যাবে, বেটার কোয়ালিটির ফুটবল খেলা যাবে। সেরকম একটা দিনের অপেক্ষা থাকলো, এবং মরক্কোর জন্য অনেক শুভকামনা। প্লিজ আর্জেন্টিনার মুখোমুখি হয়েন না কোথাও, আপনারা তত্তর করে ফাইনালে উঠে যান। আমি ওয়েটা জানি না, মানে ওই ফিক্সচারের যে ওয়ে থাকে ওই ওয়েতে মরক্কোর ফাইনালে উঠতে গেলে আর্জেন্টিনাকে হারাতে হবে কি না আমি জানি না। যদি হয় তাহলে অবশ্যই আপনার শেষ ম্যাচে ওটা হোক সেটা প্রার্থনা করব, না হলে আপনারা ফাইনালে উঠে যান। ব্রাজিলের জন্য একই কথা। ব্রাজিল আমার পরমতম শত্রু না, আমি পরম আর্জেন্টাইন। আমার মতো আর্জেন্টাইন ভক্ত খুব কম পাবেন। আমি শুধু জন্মেই আর্জেন্টাইন না, প্রচণ্ড আর্জেন্টাইন, কিন্তু একই সঙ্গে এটাও ফিল করি যে ব্রাজিলিয়ানরা আমার প্রতিবেশী, সবচেয়ে ঘনিষ্ঠ ভাই। ব্রাজিলিয়ানদেরও আমি ফাইনালে দেখতে চাই, তবে অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন আর্জেন্টিনার পাতটা। অন্য কোনো পাত দিয়ে ওঠার চেষ্টা করেন, তারপরে দেখা যাবে। সবার জন্য শুভকামনা।